আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা, দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ, কারণ একটি মিলিটেন্ট সংগঠন। এটা ডক্টর ইউনূসের এটা জবাব দিতে হবে যে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল। আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি, যেই দিন উনি সরলীকরণ করেছেন, এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে, সবার এই বিএনপি শত্রু বানাইছে, যখন সবার শত্রু বানাইছে। ওয়েস্টার্ন, আপনি আমেরিকাতে থাকেন, পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা, রকস্টার, মাস্টার মাইন্ড, এখনো পশ্চিমা অডিয়েন্সকে এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর, কিন্তু এইটার যে রাজনৈতিক এফেক্ট, এইটার যে সামাজিক এফেক্ট, এটা ওনার ভাবা উচিত ছিল। মাস্টার মাইন্ড ওনার বলা উচিত ছিল না, ছাত্ররা তার নিয়োগকর্তা। এখন এটি বলে আপনি জানেন, আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই, ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন। এবং মানে আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে, অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে, এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই, আমার যে ছেলে মারা গেল, আমার যে 30,000 আহত হলো, কেউ পা হারালো, কেউ চোখ হারালো, আমরা এই নাটক দেখার জন্য, সার্কাস দেখার জন্য। অনেক ধন্যবাদ আশরাফ ভাই। আমরা একটু রিপন ভাইয়ের কাছে যাই। রিপন ভাই, অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে। একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কায়দায় বা আওয়ামী লীগের গড়ে তোলা এই 16-17 বছরের ছাঁচেই বিএনপি নিজেকে দেখতে চায় কিনা, বিএনপি নিজেকে দেখতে চায় কিনা এরকম একটা অবস্থায়। বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশরাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে, বা আদালত বলেছে যে উনি মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন, হয়ে গেছেন হয়তক্ষণে। মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন? সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে 2018 সালে বিএনপি 300 জন নির্বাচন অংশগ্রহণ করেছিল, সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল, যারা যারা এখানে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তারাই আসলে এমপি হবে, কয়ে বিএনপি আসলে 300 জন এমপিও পেয়ে গেল, 290 জন, এবং ক্ষমতায় বসে গেল। এরকমটাও আসলে হইতে পারবে কিনা, আপনারা ওরকমই চান কিনা? এবং আপনারা যখন নির্বাচনের কথা বলেন, তখন আপনাদের একটাই চাওয়া থাকে কিনা কোনো মতে গণভবনে তো আর এখন আপনারা থাকবেন না, গণভবন কিরকম জানি হয়ে গেছে, অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন, তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাগুলো বলছিলেন, মনে হচ্ছে যেন বিএনপি চাইলেই আপনার মেয়র হওয়া যাবে, বা এটা বিষয়টা এরকম না। ইশরাক, আমি আজকে পত্রিকা নিউজটা যেটা দেখলাম, সেটা হচ্ছে ইশরাক তার নির্বাচনের আপনার ব্যর্থ হয়েছে এই মর্মে তিনি আদালতে করেছিলেন, মামলা করেছিলেন। তো সেই মামলারই আপনার একটা মানে আউটকাম হলো আপনার আজকের এই মানে কোর্টের রায়। এখন এটা তো কোর্টের বিষয়, এটা তো আসলে দলের বিষয় না। দল তো এমন কোনো ডেমনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে নির্বাচন অংশ নিয়েছিল তাদেরকে বিজয়ী ঘোষণা করতে হবে। এটা তো ইলেকশন কমিশন বিজয়ী ঘোষণা করেনি, ইট ইজ দ্য কোর্ট। কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে, চট্টগ্রামে রায় দিয়েছে, এখন মানে সেটা কোর্টই দিয়েছে, তাই না? এখন আপনি এই কোর্টের রায়ের বিবেচনা বোধ অথবা এটাকে আপনি যে ব্যাখ্যা আপনি দিতে পারেন সেটা আলাদা কথা। আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি ইন পাওয়ার, এবং বিএনপির বাইরে এখন কিছু নাই বাংলাদেশে। ইলেকশন হইলে বিএনপি 290 সিট নিয়ে আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করছে এইভাবেই দেশ শাসন করবে। না, বিএনপি ইলেকশন হলে বিএনপি পাওয়ারে, যেটা আল্লাহর হুকুম থাকে, আমি সবসময় একজন বিশ্বাসী মুসলমান হিসেবে আমি মনে করি যে আল্লাহর হুকুম যদি থাকে, তাই না, মানে মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না, এটা আমি গভীরভাবে বিশ্বাস করি। কিন্তু আল্লাহর হুকুম যদি থাকে, আল্লাহ যদি চান, নিশ্চয়ই আপনার জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচিত হবে, ক্ষমতায় মানে রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আপনার 290, 280 এত ব্রুট মেজরিটির বিএনপি ক্ষমতা যেতে চায় না, নিঃসন্দেহে না। আপনাকে আরেকটা কথা আমি বলি, বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক, একটা জবাবদিহিতা থাকুক। আমরা কোন সংস্কারটা চাই? বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য, একটা সরকারকে জবাবদিহি করার জন্য, রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই সব আপনার সংস্কারগুলো এসেনশিয়াল, সেই সংস্কারগুলো নিয়ে আমরা আগাই, যে সংস্কারগুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন। এখন আপনার কথার কথা, আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষায় মানে পড়বেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন, এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না। আপনার এই যে বারবার ফ্যাসিস্ট সরকার কেন আছে? বিকজ ডিউ টু ইলেকশন। এরা ইলেকশন তোয়াক্কা করেনি। ইলেকশন কথাটা শুনলে তাদের গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হইতে পারবে না, নির্বাচনের মধ্যে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। রিসেন্টলি আপনি আরেকটা দেখবেন কথা বলছে, যেটা আমার পার্টি এটা ভিন্ন মত পোষণ করেছে, সেটা হচ্ছে সংখ্যানুপাতে মানে আপনার মানে চাই, কি বলে মানে নির্বাচন। আচ্ছা রিপন ভাই, একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি। ধরেন আজকে থেকে 1 বছর পরে নির্বাচন হইলো, তো 1 বছর পরে নির্বাচন হলে আপনারা কি এনসিপি রে ভয় পান যে এনসিপি একটু এখন কিছু আসন পাইলে ওই সময় আরেকটু বেশি আসন পাবে, এরকম মনে করেন? না না না, আমি আদৌ তা মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি আদৌ তা মনে করি এবং আমার দলও তা মনে করে। তাহলে আর আপনারা ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেসারটা কেন দিচ্ছেন? ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেশার দিচ্ছে যে কথাটা বলে, এটা তো একটা নির্বাচনী সূত্র। গণঅভ্যুত্থান আপনি আশরাফ কায়সার বলেছেন, আপনি বলেছেন একটা দীর্ঘ, আমরা বলবো কিন্তু বিএনপি দেখেন স্টেক হোল্ডার, বিএনপি কেন বলবে? বিএনপি ওয়েট করবে যখন ইলেকশন হবে তখন ইলেকশন হবে, আমরা বলবো
না না, অনির্বাচিত সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এখানে ষড়যন্ত্র থাকতে পারে। এই যে গত 3-4 দিন বাংলাদেশের যে গুজবের ফ্যাক্টরিতে পরিণত হয়েছিল এই জরুরি অবস্থা। রিপন ভাই আপনি আমার থেকে অনেক ভালো জানেন, আপনি গুজবের ফ্যাক্টরির কথা বলতেছেন। আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি শাহাদাত সাহেব চট্টগ্রামে মেয়র হয়েছে, ইশাক সাহেব ঢাকায় মেয়র হয়েছে, অ্যাটর্নি জেনারেল আপনাদের লোক, আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে নেওয়া হয়েছে বা খালাস হয়ে গেছে, বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে। সেক্রেটারি যারাই প্রশ্ন করি, আমি তো কিছুদিন সরকারি চাকরি করছি জানি, যারাই প্রশ্ন করি সে নিজের প্রথমে বলে না যে ভাই তোমার সাথে বিএনপির কোন লিডারের কথা হলে তুমি কিন্তু বললো আমি কিন্তু বিএনপির লোক। এই সিস্টেমটা তো ভাঙতে হবে। কেন তাকে বলতে সে বিএনপির লোক? আমি তো বারবার, আমি যখন আমি তো রাজনীতি করি, আমি যখন আমার এলাকায় যাই, আই মেট মাই এসপি ডিসি আপনার ইউনো, তাদেরকে মিট করছি। আমি একটা কথা বলতাম যে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনি কখনই বিএনপির লোক আপনার পরিচয় দেওয়া দরকার নেই। যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় যদি দিয়ে থাকেন, সেটাকে যেমন আমরা মানে অন্যায্য মনে করছি, সমালোচনা করছি, একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন, সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করব, নিন্দা করব, এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেব না। আমরা একটু আওয়ামী লীগকে নিয়ে কেন জুলাইয়ের মিত্রদের মধ্যে এটা হলো, এটা একটু প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে, তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে, সমর্থকদের যে ভোট রয়েছে, এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নামকাও আসতে একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো, কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না। অতএব আওয়ামী লীগের ভোটগুলো পেয়ে সব দল, 3টি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে। কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি, যে আপনি কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন, সেই লোক তো বন্দুক হাতে জুলাইতে রাস্তায় ছিল। কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন? আমরা 3টি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে, এবং কোনো দল গণ অভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে নির্বাচনকে সামনে এনে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সুনিশ্চিত করতে চাচ্ছে। এখন আমি আপনাকে বলি যে বিএনপির ব্যাপারে তার একটা পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি সংস্কার চায় না, না চেয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। এখন তার মনে হয়তো ভালো 2-1টি সংস্কার থাকতেও পারে। আমি কিন্তু তারেক রহমানের বক্তব্যে সবচেয়ে ইমপ্রেসড গত 7 মাসে। উনি আগ বাড়িয়ে অনেকগুলো কথা বলেছেন যেটা বিএনপি নেতৃত্বকে আমি খুব একটা বলতে শুনিনি, কিন্তু সেগুলোকে তো আমাদের লিপিবদ্ধ করে ঐক্যমত্যে সিগনেচার সহ থাকতে হবে যে দিস ইজ হোয়াট উই এগ্রি। সেই জায়গাটিতে আপনি দেখেন বারবার আমরা অন্তর্বর্তী সরকারের কথা বলছিলাম। আমি অন্তর্বর্তী সরকারকে খুব একটা বিশ্বাস করতে চাচ্ছি না, কেননা তাদের ক্রেডিবিলিটি খুব একটা হাই না। তারা কিভাবে নির্বাচিত হয়েছেন? আমি 5 তারিখ থেকে প্রশ্ন করেছি এই উপদেষ্টাদেরকে কে নির্বাচিত করেছে, এই গোমর কিন্তু আমি এখনো উত্তর পাইনি। 5 থেকে 8-এ বাংলাদেশে কি ঘটেছে, কে উপদেষ্টাদের সিলেক্ট করলেন? কাজে আমরা চাই তাদের মেয়াদ স্বল্প হোক, নির্বাচন তারা দিক, এবং আমরা অনির্বাচিত সরকারের আওতায় দেশ চলুক, এটা আমরা চাই না। আমরা নির্বাচনের পক্ষের মানুষ, কিন্তু সেই নির্বাচনের আগে তো আপনাকে কিছু কথা একমত হতে হবে, নাহলে তো আবার আপনি একটি আওয়ামী লীগ বা একটি হাসিনা সরকারের মতোই সরকারে চলে গেলেন। কাজে আমি কিন্তু ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের না, বিএনপি সবচেয়ে বেশি সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপি আগ বাড়িয়ে বলবে যে সরকার যেন বাধ্য হয় এই সংস্কারগুলোকে করতে, অথবা জামাত অথবা জাতীয় নাগরিক পার্টিও যেন বিএনপির সাথে সুর মিলাতে পারে। আমরা বিএনপিকে ওই জায়গাটিতে দেখতে পাচ্ছি না। মানুষের পারসেপশন তৈরি হয়েছে আপনি সংস্কার চান না, আপনি নির্বাচন চান, কিন্তু বিএনপিকে এটা ক্লিয়ার করতে হবে। দেখুন পারসেপশন, খালেদ আপনি খুব ভালো জানেন, পারসেপশনটাকেই ব্যাটল করতে হয়। পারসেপশন ইজ রিয়েলিটি, রাইট? অ্যাবসলিউটলি। এইবার রিফাইন্ড আওয়ামী লীগ সম্পর্কে আমি বলি, আমি ফ্যাসিবাদের উপরে যতটা পড়াশোনা করেছি, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক, কর্মী, শুভানোধ্যায়ী, কমান্ডাররা আমার কাছে একটি নতুন বিস্ময়। তারা অনুশোচনাও করেননি, তারা দোষ স্বীকার করেননি, তারা গণহত্যার দায় নেন না, তারা উল্টো ওই গণহত্যাকে পাশ কাটিয়ে অ্যাজ ইফ পৃথিবীতে কিচ্ছু ঘটে নাই, তাদের গতকালকে জন্ম হয়েছে, তারা ইউনূস সরকারের সমালোচনা করেন, ছাত্রদের দুর্নীতি নিয়ে কথা বলেন। দেখুন এগুলোতে আমার কোনো সমস্যা নাই ফ্যাক্ট বেস হলে, কিন্তু তারা গুজব নির্ভর, তারা মিথ্যাচার করছেন। তাদের মুখে আপনার সবচেয়ে নিরীহ লোকটিকেও আওয়ামী লীগ সমর্থিত আমি আজ পর্যন্ত অনুশোচনা করতে দেখিনি। এটি আমার কাছে খুব ভয়ের, কেননা বাংলাদেশের রাজনীতি আমরা যতটা বুঝি, আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা, দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ। কারণ একটি মিলিটেন্ট সংগঠন, এবং যাদের এখন টাকা পয়সা আছে, আপনি জানেন 15-16 বছরে তারা প্রায় 233 কোটি টাকা নিয়েছে। কাজেই রিফাইন্ড আওয়ামী লীগ বলে যে প্রপোজালটি বাজারে এসছে, এটি অত্যন্ত অযৌক্তিক, অগ্রহণযোগ্য। এটি আওয়ামী লীগের করিডোর থেকে পাশ হয়ে কোথাও বাজারে আসবে না। আপনি এখন বলুন যে স্পিকার মহিলাটি ছিলেন, তিনি কিভাবে স্পিকার হয়েছেন 3 বার, তিনি কিভাবে এমপি হয়েছেন? যেই সাবির হোসেন চৌধুরীর কথা হচ্ছে, অথবা সোহেল তাজ, অথবা ঢাকার যে ভোটহীন মেয়র যিনি নির্বাচন ছাড়া মেয়র হয়েছেন,
এরা কি করে ভালো আওয়ামী লীগার হয়ে গেল আপনার কাছে? না, কাজে তারপরে আমরা আমি এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সমর্থককেও প্রকাশ্যে বলতে দেখি নাই যে এই কাজগুলি ভুল হয়েছে। তারা শুধু বলেন যে ইউনূস সরকার ব্যর্থ। হ্যাঁ, আমাদেরই এখন আবার ফিরে আসতে হবে, কারণ তারা দেশ চালাতে পারতেছে না। তারা 150টা কারণ আছে। দেখুন, আমি খালেদ গণ অভ্যুত্থানকে বাংলা মানে অত্যন্ত পিওর ফর্মের জনগণের অভ্যুত্থান বলে বলতে পছন্দ করি। কেননা এই ছেলেগুলো 50 জনও ছিল না জুলাই মাসের 1 তারিখে, আমি যতটুকু জানি। এরা কিন্তু, আমি এটাকে নাম দিয়েছি ক্রাউড সোর্স রেভলিউশন। তারা বিভিন্ন জায়গা থেকে হ্যাভারসেক নিয়ে ক্যাম্পাস থেকে এসে হাসিনার বিদায় ঘটিয়ে আবার কেউ কেউ ক্যাম্পাসেই ফেরত গেছে। রাজনৈতিক দলগুলোর কোনো কাঠামোর ভেতরে বাংলাদেশের মানুষ রাস্তায় নামে নাই। পরপর 3টি খারাপ নির্বাচন হওয়ার পরেও, এত মানুষ গুম খুন হওয়ার পরেও, এত অত্যাচার হওয়ার পরেও, তার মানে হচ্ছে জনগণের হাতে শেখ হাসিনার বিদায় হয়েছে, জনগণের হাতে, ছাত্র জনতার হাতে আওয়ামী লীগ শাসনের পতন হয়েছে। এইরকম ন্যাক্কারজনক, এরকম লজ্জার পতন এই আওয়ামী লীগের একটি লোকও এখনো স্বীকার করছে না, গণহত্যার দায় নিচ্ছে না। উল্টো আপনার প্রতিদিন তারা মিথ্যাচার করছে। তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখে রাতে ঘুমাতে যায়। এবং আমি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কিছু পলাতক সম্পাদক, তাদের সামাজিক মাধ্যমের স্ট্যাটাস দেখলে মনে হয় যে এইটা হচ্ছে তাদের একটা কর্ম, যে তারা ইউনূস সরকারকে, আপনি খেয়াল করে দেখবেন, তারা বিএনপির কোনো সমালোচনা করে না। উল্টো বিএনপি বিষয়ক মন্ত্রী যে লোকটা ছিল, সে কিন্তু ঘটনার 3 দিন পর 5 দিন পর থেকে তারেক রহমানকে জনাব, মাননীয় ইত্যাদি বলছেন। মতলবটা কিন্তু ভয়ঙ্কর। এবং যে অপতথ্যমন্ত্রী ছিল, সে কিন্তু এখন আমাদেরকে কি সব একাডেমিক তথ্য ভিত্তিক কথা বলার চেষ্টা করছেন। এই আওয়ামী লীগকে বিশ্বাস করা কঠিন, এবং এই আওয়ামী লীগকে কোনোভাবে রাজনৈতিক স্পেস, আমার মনে যে আমরা 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 আওয়ামী লীগকে আসলে বেশি স্পেস এমনি দিয়ে ফেলতেছি কিনা এই আলোচনার মধ্যে রাখা। কারণ জনগণের মধ্যে আমি এইটা একদম জনগণের হাতে পতনটারে আমি একদম মনে করি যে সঠিক 3টা শব্দ। কিন্তু আশা ভাই, আপনি 1 মিনিট আর একটু বলবেন কিনা, যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন, এই কথার জন্য আপনি আজকে ট্রল হতে পারেন। কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় 1 2 3 4 5 10 জন, 12 জন, 15 জন ছাত্র, যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য, ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল, তারপরে তাদের প্রেশার, অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওখানে দাঁড়িয়েছিল, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই 12 জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে, এবং সেই জন্য তারা 135টা গাড়ি দিয়ে চলবে, সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে। মানে এইটারে আপনি আসলে কি হয় দেখেন, 24 আর 71 মিলায় একটা কাহিনী করবে, যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে। এটা কেমন কথা? দেখুন, 71কে আমি দূরে রাখতে চাই, এবং যারা 71কে 24-এর কাছে টেনে আনেন, দেখুন কিছু মিল তো আছে। আমরা মুক্তির কথা বলতে চেয়েছি, ফ্রিডম অফ স্পিচ চেয়েছি, সেগুলো কিন্তু তাত্ত্বিক কথা। কিন্তু ফ্যাক্ট হিসাবে 1971 মুক্তিযুদ্ধ, এগুলোকে যত দূরে রাখা যাবে 24-এর গর্ব তত ইউনিক হবে। দেখুন, আমি আপনাকে বলি, আপনার সাথে খালেদ আমি একদম একমত। আওয়ামী লীগকে আমরা আমাদের মাইন্ড স্পেস থেকে বিচার করছি, 24-এর সিগনিফিকেন্স দিয়ে বিচার করছি না। যারা রিফাইন্ড আওয়ামী লীগ ভাবছে, তারা সেই 76 বছর বয়সী শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে বিবেচনা করছে। আমাদের মাথা থেকে আওয়ামী লীগের ভূত তাড়াতে হবে, এবং আমাদের মাথা থেকে এটি যতদিন না সরাবে, খালেদ আপনি জানেন আমরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিজমের শিকার। আমাদের প্রত্যেকের চেতনার মধ্যে এক টুকরো হাসিনা ঢুকে গেছে, এক টুকরো আওয়ামী দুঃশাসন ঢুকে গেছে। আমাদের কারো কারো আচরণে, ইভেন 5ই অগস্টের পরে আমি আওয়ামী লীগের আচরণ দেখতে পাই। কেননা তারা, আমাদের কোনো নতুন জেনারেশন ভাবতে শুরু করেছিল দল তো একটাই, শাসন তো একটাই, এবং বিকল্প নাই, এবং কোনো বিকল্প নাই। দেখুন, আপনি জানেন আমি পুনর্বাসন কেন্দ্রের কথা বলেছি। আওয়ামী লীগ সমর্থকদের পুনর্বাসন কেন্দ্রে নিতে হবে এই ফ্যাসিজম থেকে বের করতে হলে। কাজেই আমি মনে করি যে আমাদের সময়ের দিকে তাকিয়ে, ঘটনার দিকে তাকিয়ে আওয়ামী লীগকে দেখতে হবে। এবার বলি, এই যে সরলীকরণ করা, যে 10 জন ছেলে 12 জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এটি আওয়ামী লীগের জন্য সবচাইতে বড় প্রায়শ্চিত্ত। কেন? আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ, আমি রাস্তায় ছিলাম, লক্ষ লক্ষ মানুষ নেমেছে, তাদের লক্ষ লক্ষ কারণ আছে। কেউ গুম খুনে স্বজন হারিয়েছে, কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে, কেউ ভোট দিতে পারেনি, কেউ আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে। এবং এগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন, আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা। আমি 17ই জুলাই বলেছিলাম, এটি চাকরি পাওয়ার আন্দোলন না, এটি মানুষের যে মনের যে ক্ষোভ, যে রাগ, যে অভিমান, যে ঘৃণা, এটি তার আন্দোলন। না, অ্যাবসলিউটলি। কিন্তু ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতিসংঘে বলছিলাম ভুলে, এ হচ্ছে মাস্টার মাইন্ড, এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন দিতে করছে।